কি অবস্থা বাংলাদেশের? আওয়ামী লীগ দাবি করছে ইউনূস জামানায় বাংলাদেশে খুন জখম বেড়েছে এবং তারা রীতিমতো তথ্য দিয়ে দেখিয়ে দিচ্ছে যে অগাস্টের পর থেকে এখনো পর্যন্ত বাংলাদেশে মাস হিসেবে ধরলে ঠিক কতগুলো খুন জখমের ঘটনা ঘটছে। দেখুন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরাম নেই। এবার টার্গেট নোয়াখালীর সোনার ব্যবসায়ী প্রণব কুমার। বুধবার তার বাড়িতে হামলা চলে, সোনা দানা লুট করা হয়। কট্টরপন্থীদের বিরুদ্ধে হামলা, লুটপাটের অভিযোগ। গত অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশে তদারকি সরকার। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তার জামানায় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন মারাত্মক বেড়ে গিয়েছে বলে অভিযোগ। এ নিয়ে ঢাকাকে কড়া বার্তা দিয়েছে আমেরিকা। তারপরেও বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরাম নেই। এরই মাঝে বিস্ফোরক দাবি করেছে আওয়ামী লীগ। তাদের দাবি, ইউনূস জামানায় বাংলাদেশে অপরাধ অনেক বেড়ে গিয়েছে। গত 5 মাসে বাংলাদেশে 1565 জন খুন হয়েছেন, অর্থাৎ প্রতি মাসে গড়ে 313টি করে খুন হয়েছে। 2025 সালের প্রথম 25 দিনে রোজ একের বেশি খুন হয়েছে পদ্মাপাড়ে। ইউনূস জামানায় চুরি, ডাকাতি এবং অপহরণের ঘটনাও বেড়ে গিয়েছে বলে দাবি আওয়ামী লীগের। গণ অধিকার পরিষদ ছিল শেখ হাসিনার বিরুদ্ধে, তারা ছিল তদারকি সরকারের পাশে। এখন সেই সংগঠনই ইউনূস সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে। শুরুর দিকে আমরা সংস্কারের প্রশ্নে আপোষহীন ছিলাম, আনকন্ডিশনাল সময়ের প্রশ্নে আমরা একমত ছিলাম, কিন্তু গত 5 মাসের আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি সরকার কার্যত রাষ্ট্র চালাতে পারছে না। নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছে। তাদের অভিজ্ঞতা না থাকার ফলে আরো জটিলতা তৈরি হচ্ছে। সহজ কিছু বিষয় সহজে সমাধান করতে পারতো, সেগুলো আরো কমপ্লেক্স করে ফেলছে। তো এই পরিস্থিতিতে আমাদের এটা উপলব্ধি হয়েছে, একটা নির্বাচিত সরকার ছাড়া, রাজনৈতিক সরকার ছাড়া রাষ্ট্রের এই পরিস্থিতিতে দেশকে পরিচালনা করা সম্ভব নয়। ফেব্রুয়ারিতে বাংলাদেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে আওয়ামী লীগ। অন্যদিকে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তদারকি সরকার। হাসিনার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি তদন্ত শুরু করেছে 3 এজেন্সি। এ নিয়েই অনেকের প্রশ্ন, আওয়ামী লীগ ধর্মঘট ঘোষণা করতেই কি পাল্টা ময়দানে নেমেছে তদারকি সরকার? এতেই স্পষ্ট কতটা চাপে রয়েছে ইউনূস সরকার। তারা নানা উপায়ে আওয়ামী লীগকে হুমকি দিচ্ছে, কখনো ইউনূস সরকার, কখনো বিএনপি। এরকম আন্ডারগ্রাউন্ড পার্টি, এরকম আত্মগোপন করা পার্টি দিয়ে হরতাল করা যায়? বাংলাদেশ ভারত সম্পর্ক যাবে মিউচুয়াল রেসপেক্ট টু ইচ আদার। কোন অগণতান্ত্রিক সরকারকে, কোন অগণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে যদি বিদেশি কোনো রাষ্ট্র যদি লালন পালন করে, সেটা বাংলাদেশের জনগণ মানবে না। কত বড় নির্লজ্জ বেহায়া হলে তার চেলা চামুন্ডা পর্যন্ত, গ্রাম পর্যায়ে পর্যন্ত তার কোনো চেলা চামুন্ডা নাই, সব আত্মগোপন করেছে। নিউজ 18 বাংলা। আর সেদিক থেকে দেখতে গেলে এই মুহূর্তে কট্টরপন্থীদের চাপে রয়েছে বাংলাদেশের তারকারা। বাংলাদেশের যারা তারকা, যারা ওপার বাংলার সঙ্গে এপার বাংলাতেও কাজ করেছেন, তারা কিন্তু সেখানে যথেষ্ট চাপে। বেশ কিছু চেনা নাম, যদি অপু বিশ্বাস বা পরিমণির কথা বলা হয়, তারা যথেষ্ট চাপে রয়েছেন। তার কারণ একের পর এক ঘটনা। কীরকম না, ফতোয়া দেওয়া হচ্ছে। ঢাকার যারা নক্ষত্র, যারা সেলিব্রিটি, তাদের ফতোয়া দেওয়া হচ্ছে। পরিমণি, মেহজাবিন, এরা সবাই কট্টরপন্থীদের রোষে পড়েছেন। কেন, কিভাবে? যদি পরিমণির উদাহরণই দেওয়া হয়, ফেসবুকে পোস্ট করেছিলেন পরিমণি, তার জন্য চরমপন্থীদের নিশানা। রেস্তোরাঁ উদ্বোধনে বাধা দেওয়া হচ্ছে অপু বিশ্বাসকে, তার বিরুদ্ধে থানায় অভিযোগও করা হচ্ছে। আবার ওদিকে মেহজাবিন শোরুম উদ্বোধন করতে গিয়েছেন, তাতেও চরমপন্থীদের আপত্তি। চট্টগ্রামের কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেননি মেহজাবিন চৌধুরী। আর কোথাও যেন একটা সেই তালিবানি ফতোয়া দেখা যাচ্ছে এবার বাংলাদেশে। যেমন কদিন আগে আমরা আপনাদের দেখিয়েছিলাম যে মহিলাদের ফুটবল খেলাতেও আপত্তি কট্টরপন্থীদের। টুর্নামেন্ট চলছিল, ভলিবল টুর্নামেন্ট চলছিল, সেখানে গিয়ে রীতিমতো মানে ভাঙচুর করা হয়েছিল। এবার দেখা যাচ্ছে যে জাতীয় দলে মহিলা ফুটবল যে হয়েছিল, মাফ করবেন, মহিলা ফুটবলারদের অপমানিত করা হয়েছিল। এবার সরব জাতীয় দলের খেলোয়াড়রা। দিনাজপুরে ম্যাচ চলাকালীন হামলার সময় এবার জাতীয় দলে ক্ষোভ, ঘরে বাইরে তারা অপমানিত হচ্ছেন। অঙ্গভঙ্গি, ব্যঙ্গ, কটূক্তি। সাফ জয়ী ছিলেন যারা, সেই তারকারা খেলাই ছেড়ে দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন এইভাবে যদি চলে তাহলে একসময় খেলাই তারা ছেড়ে দেবেন, কারণ লাগাতার অপমান করা হচ্ছে তাদের, অভিযোগ করছেন। বাট দেশের মানুষ, আমরা কোনো কিছু নিয়ে বারবার কমপ্লেন করছি, বোধহয় কিছু আসে সেখানে। আমরা কমফোর্টেবল না ওই জায়গাটাতে। রেজাল্ট সবাই দেশের মানে
অনেক প্রোফাইল ভারী কোচ, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। আমি এটুকু গ্যারান্টি দিতে পারি, সাউথ এশিয়ার ভিতরে আপনি যে কাউকে যদি দাগাউটে দাঁড় করিয়ে দেন, মেয়েরা রেজাল্ট এনে দিবে আপনাদেরকে। সোশ্যাল সাইটে যেভাবে মেয়েদেরকে নিয়ে কথাবার্তা লেখা হচ্ছে, সেটা আসলে আমরা ডিজার্ভ করি কিনা আমরা জানি না। তো তারা যদি মনে করে যে আসলে আমরা সিন্ডিকেট করছি, আমরা দেশের ফুটবলটাকে নষ্ট করছি, তারা যেটা চায় আমরা সেই অবসানে যেতে রাজি আছি। আমাদের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আছেন, ওনার সাথে আমরা বসতে চাই। আমরা এটা চাই একটা সুস্থ সলিউশন। যেহেতু ফেসবুকে অনেক অ্যাক্টিভ থাকি, কারণ আমাদের কাছে ফোন থাকে, আমরা ইতিমধ্যে অনেক নিউজ দেখছি এবং অনেক পত্রিকায় লেখালেখি হয়েছে, যেখানে প্রমাণ হয়ে গেছে যে আমরা আসলে দেশের জন্য কিছুই করতে পারি নাই। আমাদের আর কিছুই বলার নেই কারো কাছে। এখন আমরা আমাদের ডিসিশন জানাইছি যে এই কোচের আন্ডারে আমরা প্র্যাকটিস করব না। কি পরিমাণ সংখ্যালঘু নির্যাতন হয়েছে তার একটা তথ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ঐক্য মঞ্চ, সেই ঐক্য মঞ্চের তরফ থেকে। সেই তথ্য কি বলছে যে 5 মাসে বাংলাদেশে 174 জন সংখ্যালঘু নির্যাতন হয়েছে। তার মধ্যে খুন, ধর্ষণ, হামলা, আগুন লাগিয়ে দেওয়ার মতো একাধিক অভিযোগ রয়েছে। যদি 5 মাসে 174 হয়, তাহলে হিসেব করে দেখা যাচ্ছে মাসে 30টিরও বেশি। অর্থাৎ সেদিক থেকে দেখতে গেলে প্রতিদিন অন্তত একটা এরকম ঘটনার খবর পাওয়া যাচ্ছে যেখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। চব্বিশে জানুয়ারি নিউজ 18 বাংলায় আমরা আরও একটা খবর দেখেছিলাম। হাসপাতালে সেই জমি দখল করে ব্যবসা হচ্ছে, হোটেল তৈরি হয়েছে, সেই খবর আমরা দেখাই। নিউজ 18 বাংলার খবরের জের অবশেষে শুরু হলো হাসপাতালের জায়গা ফাঁকা করার কাজ। বিষ্ণুপুর হাসপাতালের জায়গা দখল করে ব্যবসা চলার খবর আমরাই দেখিয়েছিলাম। দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, খবরের পর তৎপরতা প্রশাসনের। একদমই, দেখো, হাসপাতাল কর্তৃপক্ষ 1 বছরে 3বার নোটিশ করেছিল হাসপাতালের এই জায়গা দখল মুক্ত করার জন্য, কিন্তু কিছুতেই সেই কাজ হচ্ছিল না। অবশেষে যখন 24শে জানুয়ারি নিউজ 18 বাংলা খবর দেখায়, তারপরে তৎপরতা জবরদখলকারীদের। অবশেষে তারা নিজেরাই কিন্তু সেই দোকানপাট গুটিয়ে সেখান থেকে সরে যেতে উদ্যোগী হয়। ইতিমধ্যে হাসপাতালের যে জায়গা, সেই জায়গা দখল মুক্ত হচ্ছে। হাসপাতালে ঢোকার জন্য সংকীর্ণ রাস্তা ছিল, সেই রাস্তা চওড়া করার জন্যই হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগ। অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এবার তবে বড় রাস্তা করা হবে, তোরণ করা হবে। এর মধ্যেও কিন্তু যারা জবরদখল করছিল, দীর্ঘদিন তারা এখানে দখল করেছিল, 50 থেকে 55 বছর, তারা পুনর্বাসন চাইছিল, সেটাও আশ্বস্ত করেছে পুরসভা, তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে। বেশ, হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে নোটিশ করেছিল, সেই অনুযায়ী ওনাদের মোতাবেক আমি হোটেল ভেঙে দিলাম। প্রশাসন আমাদের পাশে আছে, পৌরসভা আমাদের পাশে আছে, আমাদের আশ্বাস দিয়েছে যে কোনো জায়গায় আমার ব্যবস্থা করে দিবে পুনর্বাসন। আজকে কি ভাঙার কাজ চলছে না? হ্যাঁ, ভাঙার কাজ চলছে। তো ওনাদেরই আমি ধন্যবাদ জানাবো যে ওনাদের আমরা বোঝাতে পেরেছি যে ওনারা যে জায়গাটা দখল করে রেখেছিলেন সেই জায়গাটা হচ্ছে আর বৃহত্তর স্বার্থে কাজে লাগবে, সেই স্বার্থের মধ্যে ওনারাও আছেন। এবার কি করে রাস্তা তৈরি হবে? হ্যাঁ, রাস্তা তো তৈরি হবেই। এবার এই বিষয়টা যখন আমাদের গোচরে যখন এসছে, তাদের যদি অন্য কোথাও বসানোর ব্যবস্থা করা যায় বা পুনর্বাসন দেওয়ার চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে, তাদের মানবিক দিকটা ভেবেই কিন্তু আমরা তাদের পাশে থেকে চেষ্টা করছি তাদেরকে অন্তত আগামী দিন যাতে করে তাদের সংসারটা চলে।